আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৭৩ স্পেশাল পর্ব। আবির ভ্রু গুটিয়ে সরাসরি তানবীরের চোখের দিকে তাকিয়ে কর্কশ গলায় বিড়বিড় করল, তুই না আমার সুমন্দি? তানবীর নিঃশব্দে হেসে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি না আমার ভাই? এছাড়া পুরো পৃথিবী জানে তুমি আমার বন্ধু টাইপের ভাই, তাই আমার সব দিক থেকেই পারমিশন আছে। আবির দাঁতে দাঁত চেপে বলল, জি ভাই, বুঝতে পেরেছি। বলছিলাম কি ভাই, আপনি পারমিশন দিলে আমি আপনার বোনের সাথে একান্তে কিছুটা সময় কাটাতাম। পারমিশন দিবেন ভাই? জি ভাই, আপনার জন্য এত আয়োজন। বেস্ট অফ লাক, বাই। তানবীর চলে যাচ্ছি। আবির মুচকি হেসে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধের শব্দে মেঘের শরীর ঝাঁকি দিয়ে উঠেছে, মাথা নিচু করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো। আবির আর চোখে মেঘের দিকে তাকালো, ঠোঁটে লেগে আছে দুষ্টু হাসি। ধীর পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। আবিরের তপ্ত দুচোখ চকচক করছে, উৎকণ্ঠায় মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। ক্ষীণ বক্ষের তীব্র কম্পনে শরীর ঘেমে একাকার অবস্থা। আবির আকপাস না ভেবেই আচমকা মেঘের কুলে মাথা রেখে শুয়ে পড়েছে। অপ্রত্যাশিত ঘটনায় মেঘ চমকে ওঠে, বুকের ভেতর পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছে, হাত পা সহ সারা শরীর থরথর করে কাঁপছে। আবির আকম্বাদ জামা কাপড়ের উপর দিয়ে মেঘকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজল। আবিরের অবাঞ্ছিত স্পর্শে মেঘের জোরাল বক্ষস্পন্দন আরো বেশি জোরালো হতে শুরু করেছে। নীরবে ঢুক গেলে এলোমেলো নিঃশ্বাস ছাড়ছে। আবিরের ভয়ঙ্কর আবেশে আবদ্ধ সুদীর্ঘ অবকাশে অস্পষ্ট প্রণয়নে অফিসিয়াল অনুমোদন পেয়েছে আজ। মেঘের শরীর থেকে আসা বিমুগ্ধকারী গ্রানটা আবিরের নাসারন্দের সঙ্গে সঙ্গে হৃদয়ে তুলপাড় চালাচ্ছে। আবির এক মনে সেই গ্রানটা উপলব্ধি করছে। মেঘের অভিমানে নাক ফুলানো, গায়ের তীব্র গন্ধ, দরদি স্পর্শ, আহ্লাদি কণ্ঠে আবদার পূরণের পরিপূর্ণ অধিকার পেয়েছে আজ। এই মেঘ একান্ত আবিরের। পৃথিবীর আর কোনো সাধ্য নেই যে আবিরের কাছ থেকে তার মেঘকে দূরে সরাবে। আজ ছোট্ট মেঘের আদরে কণ্ঠে বলা কথাগুলো আবিরের খুব মনে পড়ছে। আকম্বাদ পেট থেকে মুখ সরিয়ে গার কিছুটা ঘুরিয়ে মেঘের অভিমুখে তাকালো। মেঘের বন্ধ চোখের পাতা আর কম্পিত অদর দেখে আবির আনমনে হেসে অত্যন্ত মোলায়েন কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষার একান্ত অভিলাষ, হৃদয়ের মণিকোঠায় সঙ্গোপনে রাখা নির্মম প্রয়াস। আমার অবিচ্ছেদ্য প্রণয়ের উত্তাপ তুমি, সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও শুধুই তুমি। মেঘের সংকোচ কোনোভাবেই কাটছে না, চোখ খুলে আবিরের দিকে তাকাতেও পারছে না। আবির মুচকি হেসে ডাকলো, ওগো অপরূপা, চোখে দেখো না এই মনোরমা। মেঘ কিংকর্তব্য বিমূঢ় আবিরের একের পর এক ভাবপূর্ণ কথা শুনে মেঘের অস্থিরতা বেড়েই চলেছে। বুকের ভেতর চলমান ইতস্ততা কাটিয়ে চোখ পিটপিট করে তাকালো। আবিরের সঙ্গে চোখাচোখি হতেই আবির আকম্বাদ সশব্দে হেসে উঠল। আবিরের প্রাণোচ্ছল হাসি দেখে মেঘ না হেসে পারল না। আবিরের হাসি থামিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্তস্বরে শুধালো, আমাকে পেয়ে খুশি তো? মেঘ মাথা দুলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। আপনি? আবির আবারও মৃদু হাসলো। মেঘের কোল থেকে উঠে মুখোমুখি বসলো। লম্বা নিঃশ্বাস ফেলে মেঘের হাতটা শক্ত করে ধরে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, কারণ আমার স্পেরুকে দেওয়া কথা আজ পরিপূর্ণ রাখতে পেরেছি। ছোট্ট স্পেরুর সেই আহ্লাদি কণ্ঠে বলা কথাটা আমাকে ছেড়ে যেতে পারবে না। স্পেরু ভুলে গেলেও আমি ভুলতে পারিনি। গত 16টা বছর আমি শুধু এই একটা কথার জোরেই সব বিপত্তিকে টিকেছিলাম। আজ আমার স্পেরুকে আবারও বলতে চাই, আমি ছেড়ে যাইনি, কোথাও যাইনি। তোমার আবির তোমারই আছে। তুমি সেদিন শুধু বলেছিলে ছেড়ে যেও না, অথচ আমি বুঝেছিলাম তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। শেষ বিকেলে পাখিদের বাড়ি ফেরার তারা দেখে তুমি আবেগী কণ্ঠে বলেছিলে, ওদের মতো আমারও যদি আলাদা একটা বাড়ি থাকতো। আর আমি ভেবেছিলাম যে কোনো মূল্যেই হোক তোমাকে তোমার স্বপ্নের বাড়ি উপহার দেব। একবার খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম। তুমি শীতল কণ্ঠে বলেছিলে, খেলতে না গেলে তো ব্যথা পেতে না। আমি মনে মনে বলেছিলাম, আজকের পর থেকে খেলতে যাব না। ঝড়ের ঘুরে আমার হাতটা আঁকড়ে ধরে তুমি বলেছিলে, আমার কাছে থাকো। আমিও থেকে গেলাম। কোনো একদিন কোনো কারণে বাসায় আমাকে বকা দিচ্ছিল, তা দেখে তুমি সবার সামনে আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে, আবির ভাইয়া শুধু আমার, তোমরা কেউ কিছু বলতে পারবে না। আমি আবির সেদিনই তোমার হয়ে গেছিলাম। নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম, বাঁচলে তোমার সাথেই বাঁচব। মেঘ অবিশ্বাস্য চোখে আবিরের অভিমুখে চেয়ে আছে। অতর্কিতে বেড়েছে বুকের ভেতরে ধুকপুক শব্দ। আবিরের কথাগুলো শুনে মেঘের চক্ষুতায় কুঠোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে।
ফর্সা লাজুক আদল মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে। নাকের ডগায় মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মেঘের উত্তেজিত মনোভাব চোখে চোখে মুখে ফুটে উঠেছে। যে আবির প্রণয়ে আসক্ত মেঘ, সেই আবির মেঘের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল এতগুলো বছর। এটা ভেবেই মেঘের মস্তিষ্কের নিউরনে অনুরণ শুরু হয়েছে। মেঘ অসহায় মুখ করে আবিরের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমি আপনাকে এত কিছু বলেছিলাম? আবির মেঘের দুহাত নিজের দুগালে রেখে নিঃশ্বাস টেনে বলল, আমার মনে নেই কেন? কারণ তখন তুমি অনেক ছোট ছিলে। আপনি কখনো বলেননি কেন? ভালোবাসা মুখে বলে হয় না পাগলি, তোমাকে নিজ থেকে অনুভব করতে হতো, আর আমি সেই অপেক্ষাতেই ছিলাম। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি আমাকে তুমি করে বলছেন কেন? শুনতে খারাপ লাগছে? কেমন যেন অস্বস্তি লাগছে। আপনার মুখে তুইটাই মানাই। অভ্যেস করো, এখন থেকে তুমিটাই বেশি শুনতে হবে। কেন? আবার মৃদুস্বরে বলল, আমার সম্বন্ধী আমাকে ভয়ঙ্করভাবে ওয়ার্নিং দিয়েছে। বিয়ের পর তোমার সাথে তুইতকারি করলে আমার নামে মামলা দেবে। তানবীরের এসব তুইতকারি একদম পছন্দ না। ওর সাথে কথা বললে সচরাচর তোমাকে তুই বলে সম্বোধন করি না। তারপরও ভুলে যদি করে ফেলি, তখন দেখা যায় তাকে সারাদিন আমার সাথে কথাই বলে না। গতকাল রাতে আমাকে লাস্টবারের মতো ওয়ার্নিং করেছে, যেন কোনোভাবেই তুই না বলি। পার্সোনালি ঘরে দরজা বন্ধ করে তুই বললেও আমার সম্বন্ধী বাবা, মা, শ্বশুর শাশুড়ি কিংবা কোনো আত্মীয়জন সামনে কোনোভাবেই তুই বলতে পারবো না। মেঘ অবিনিষ্টের ন্যায় চেয়ে থেকে শান্ত কণ্ঠে শুধল, আপনি ভাইয়াকে ভয় পান? না, তোমাকে ভয় পাই। মানে? আবির মেঘের হাত গাল থেকে নামিয়ে বুকের উপর রেখে বলতে শুরু করলো, তোমাকে হারানোর ভয়ে আমার এই খানায় বারবার কেঁপে ওঠে। আবিরকে ধ্বংসের একমাত্র অস্ত্রই মেঘ। তানবীর সহ আমার কাছের মানুষজন খুব ভালোভাবেই জানে আমার জীবনে তোমার অস্তিত্ব ঠিক কতখানি জোরে। আমাকে কোনো কিছুতেই রাজি করাতে ব্যর্থ হলে ইচ্ছাকৃত তোমার নাম নেই, কারণ তারা জানে তুমি আমার একমাত্র দুর্বলতা। এই যে তুমি কত শত কুসংস্কার বানো, কিছু হবে না জেনেও আবেগে নাচো। আমিও ঠিক তেমন। তোমার নামে কিছু শুনলে বুঝে না বুঝে রিয়েক্ট করি, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। অন্ততপক্ষে তোমাকে নিয়ে তানবীরের সাথে আমি কোনো রকম অসম্বাদে জড়াতে চাই না, তাই ও যা বলেছে আমি মেনে নিয়েছি। আবিরের উৎকণ্ঠা দেখে মেঘ প্রতিনিয়ত আশ্চর্যের চূড়ায় পৌঁছে যাচ্ছে। মেঘ নির্বাক চোখে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখছে। আবির কয়েক মুহূর্ত মেঘের মায়াবী আদলে চেয়ে থেকে আনমনে হেসে বলল, ম্যাম, এইভাবে তাকিয়ে আমাকে আগেভাগেই দুর্বল করে দেবেন না। আপনার সাথে আমার অনেক কথা আছে। আবিরের কথায় মেঘের ভাবনা শুধু ছেড়েছে। কপালে বাজ ফেলে মৃদুস্বরে বলল, কি কথা? আগে নামাজ পড়ে রবের কাছে শুকরিয়া আদায় করি, তারপর বলবো। যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। আবির মেঘের হাত ছেড়ে বিছানা থেকে নামছে। এই কথোপকথনের ভিড়ে রিয়া আর জান্নাতের শিখিয়ে দেওয়া নিয়মকানুনের কথা মেঘ ভুলেই গেছিল। মেঘ ঝটপট বিছানা থেকে নামে আবিরের পায়ে হাত দিয়ে সালাম করতে নিলে, কিন্তু সালাম করার আগেই আবির মেঘের দুবাহু ধরে উঠিয়ে আলতোভাবে বুকে জড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, তোমার অবস্থান আমার পায়ে নয়, হৃদয়ে। আজকের পর কোনোদিন পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করবে না, মনে থাকবে? জি। আবির মেঘকে ছেড়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে বেলকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। এদিকে মেঘ মনে মনে হাবিজাবি ভাবছে আর ব্যস্ত হাতে গহনা খুলছে। গলার একটা গহনা খুলতে গিয়ে চুলে টান পড়তেই মেঘ ব্যথায় উফ করে উঠেছে। আবির সহসা ফোন টেবিলের উপর রেখে মেঘের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চুলে টান লাগছে। হাত ছড়াও, আমি দেখছি। মেঘ ভ্রু কুচকালো, তবে নিষেধ করলো না। আবির খুব মনোযোগ দিয়ে মেঘের চুল সরিয়ে গহনা খুলে দিয়েছে। মাথায় লাগানো ক্লিপগুলো খুলতে খুলতে কর্কশ কণ্ঠে বিড়বিড় করলো, আগেই বলেছি রাতে এত সাজগোজ করতে হবে না, তারপরে কেউ কথা শুনে না। আবিরের ঠান্ডা কণ্ঠে অভিযোগের সম্মিত ফিরল মেঘের। চোখ ঘুরিয়ে আবিরকে এক পলক দেখে হালকা করে কেশে শীতল কণ্ঠে বলল, আবির ভাই। আকম্বাদ আবিরের সুপ্ত ক্রোধ চোখে বেশি উঠেছে। মেঘের দিকে তাকিয়ে চোখ রাঙাতে মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, মজা করেছি। আবির প্রত্যুত্তরে কিছুই বলল না। মেঘ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই আবির চুপচাপ ওয়াশরুমে চলে গেছে। যথারীতি দুজন একসঙ্গে দুরাকাত নফল নামাজ পড়ে নিয়েছে। নামাজ শেষ করে আবির মেঘের কপালে দীর্ঘ চুমু খেয়ে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল। আবিরের সারাদিনের সব দুষ্টামি খুনসুটি হঠাৎই পরিবর্তন হয়ে গেছে, কেমন যেন নিশ্চুপ হয়ে গেছে।
আবিরের বুকের উপর মাথা থাকায় মেঘ স্পষ্টভাবে আবিরের স্পন্দন টের পাচ্ছিল। মেঘ হঠাৎই ততষ্ট কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আবির ঘন ঘন ঢুক গিলছে। মেঘকে বিছানার পাশে বসিয়ে আবির ফ্লোরে বসলো। মেঘ বেকুল কণ্ঠে বারবার প্রশ্ন করছে। আবির উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আচমকা আবির বসা থেকে উঠে ওয়ার্ড্রপ থেকে একটা ছোট্ট বক্স বের করলো। আবির নাম লেখা একটা ডিজাইনিং লকেট বের করে মেঘের গলায় পরিয়ে দিতে দিতে মৃতস্বরে বলল, এটা ভাস্বরাতের গিফট। মেঘ তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বালিশের নিচ থেকে একটা গরিব বক্স বের করে আবিরকে দিয়ে বলল, এটা আপনার জন্য। আবির কপাল কুঁচকে প্রশ্ন করলো, ভাস্বরাতে গিফট দিতে হয় এটা তোমাকে কে বলছে? রিয়া আপু, জান্নাত আপু, এছাড়া আমার বান্ধবীরা বলছে। আর কি কি বলছে? আরো অনেক কিছু। আবির ভ্রু গুটিয়ে ধীরহস্তে কপাল চাপড়ে শক্ত কণ্ঠে বলল, ইস, আমার বউটাকে ওরাই নষ্ট করছে। মেঘ ঠুট কামড়ে বিড়বিড় করলো, মোটেই না। আবির ঘড়িটা দেখে মুচকি হেসে বলল, পরিয়ে দাও এখন। মেঘ ঘড়িটা পরিয়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে শুধালো, পছন্দ হয়েছে? আমার একমাত্র বউয়ের দেওয়া গিফট পছন্দ তো হবেই। আবির তপ্ত সরে ফের বলল, তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। কি? আবির একটা অ্যালবাম বের করে মেঘের হাতে দিল। অ্যালবামের সর্বপ্রথম ছবিটা আবির আর মেঘের বিয়ের, দুজন পাশাপাশি বসা। মেঘ গার কাত করে আবিরের বাইসেপে রেখেছে। আবির মেঘের মাথার উপর নিজের মাথা কাত করে রেখেছে, দুজন এক হাত সামনের দিকে। আবিরের হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা মেঘের আবির, আর মেঘের হাতের তালুতে লেখা আবিরের মেঘ। মেঘ ছবিটা দেখে মৃদু হেসে অ্যালবাম খুলেছে। মেঘের জন্মের পর আবিরের প্রথম কোলে নেওয়া ছবি। মেঘের 6 মাস, 1 বছর, 2 বছর বয়স থেকে শুরু করে বিয়ে পর্যন্ত আবিরের যত ছবি ছিল সবই অ্যালবামে আছে। মেঘ মুক্ত চোখে তাকিয়ে ছবিগুলো দেখছে। আবির পাশে দাঁড়িয়ে ছবিগুলোর বর্ণনা দিচ্ছে। ছোটবেলার ছবিগুলো ফ্যামিলি অ্যালবাম থেকে সংগ্রহ করা। কোন ছবি কখন কি অবস্থায় কাকে দিয়ে উঠিয়েছিল সবই আজ নির্দ্বিধায় বলছে। মেঘ নিস্তব্ধ হয়ে ছবিগুলো দেখছে আর আবিরকে দেখছে। মাঝখানে 9 বছরে একসাথে ছবি না থাকলেও লাস্ট 2 বছরের ছবিতেই তা উসুল তুলে ফেলেছে, যার মধ্যে হাতে গোনা কয়েকটা ছবি মেঘ নিজের ইচ্ছেতে তুলেছিল। বাকি সব আবির পার্সোনাল ফটোগ্রাফার তুলে দিয়েছে। অ্যালবাম দেখা শেষ হতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। আবির মৃদু সেরে জিজ্ঞেস করলো, রাগ করেছ? মেঘ ঠোঁট উল্টিয়ে মুখ ফুলিয়ে বলল। আবির নিরেট কণ্ঠে মুখ ফুলিয়ে চেয়ে আছে। আবির নিরেট কণ্ঠে বলল, রাগ করো না প্লিজ, এটা দেখে রেগে গেলে পরেরগুলো তো বলতেই পারবো না। পরে কি? আবির একটা চাবির গোছা মেঘের হাতে দিয়ে বলতে শুরু করলো, আজ থেকে এই চাবির গোছাটা তোমার। এখানে আমার রুমের প্রতিটা তালাবদ্ধ জিনিসের চাবির পাশাপাশি আমার অফিসের সব চাবি আসে। তুমি আমার অর্ধাঙ্গিনী, তাই আজ থেকে আমার কোনো লুকোচুরি নয়। আমার যা কিছু আছে সব কিছুতেই তোমার অধিকার আছে। মেঘ আজ হতবিলম্ব। যে আবির নিজের জিনিসপত্র কখনো কাউকে ছুতে দেয় না, রুমে ঢুকতে দেয় না, সবকিছুতে তালা দিয়ে রাখে, সে আজ নিজের হাতে সব দায়িত্ব মেঘকে দিয়ে দিচ্ছে। আবিরের এত পরিবর্তন দেখে মেঘ স্তব্ধ চোখে কেবল চেয়েই আছে। আবিরের আকম্বাত মেঘের মুখোমুখি দাঁড়ালো। আচমকা ধপ করে মেঘের পায়ের কাছে বসে পড়েছে। আবিরের গায়ে যেন পা না লাগে তার জন্য মেঘ সঙ্গে সঙ্গে পা সরিয়ে থতমত কণ্ঠে শুধালো, কি হয়েছে আপনার? আবির পেছন থেকে একটা সুন্দর গিফট বক্স বের করে মেঘের হাতে দিল। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি এটাতে? দেখো। বক্স খুলতেই 2টা ব্যাংক চেক চোখে পড়েছে। মেঘ অ্যামাউন্ট ঠিক মতো খেয়াল করেনি। কৌতূহলবশত চেক তুলে বিস্ময় সমেত তাকালো। বক্সে স্বর্ণের বেশ কিছু গহনা। মেঘ বারবার আবিরের দিকে তাকাচ্ছে। আবিরের ঠোঁটে মলিন হাসি। মেঘ গহনাগুলো তুলে বিছানার পাশে রাখছে। কাগজের মতো কিছু লাল ফিতা দিয়ে পেঁচানো দেখে মেঘ স্বাভাবিকভাবে খুলে নিল। খুলতেই দেখলো একটা দলিল। কিছুটা পড়ার পর বুঝতে পারলো কোনো একটা জায়গা আবির মেঘের নামে করে দিয়েছে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করলো, এসবের মানে কি? আবির মুচকি হেসে বলল, স্পেরো ড্রিম হাউস, তোমার বাড়ি, একান্তই তোমার, যেখানে আমার কোনো অধিকার নেই। মেঘ কিঞ্চিত রাগে সরে বলল, অধিকার যদি নাই থাকবে তাহলে আমার বাড়ি আপনি আমাকে না জানিয়ে কেন করেছেন? আগে আমাকে বললেন না কেন? শুরুতে জানানোর মতো পরিস্থিতি ছিল না। কেন? সময়টা ছিল ডিসেম্বর মাস।
মাইশা আপুর বিয়ে থেকে মালার কারণে তোমাকে জোর করে নিয়ে আসছিলাম। আমি অফিস থেকে এসে তোমাকে সময় নিয়ে বোঝাতে চেয়েছিলাম মালার সাথে আমার কিছুই নেই, অথচ তুমি আমার আসার আগ পর্যন্ত জাস্ট 10 মিনিট অপেক্ষা করতে পারলে না। আমাকে গুরুত্ব না দিয়ে মিনহাসকে গুরুত্ব দিয়েছিলে। তার জন্য তোমার প্রতি অভিমান হয়েছিল। সেই অভিমান তোমার আব্বুর কথায় জেদে পরিণত হয়েছিল। ওনার মেয়েকে রানীর মতো রাখতে গেলে আগে রানীর স্বপ্নগুলো পূরণ করা জরুরি ছিল। সেই রাতেই 3-4 দিনের জন্য চলে গেলাম। দিনরাত এক করে সবকিছু রেডি করে আসছি। সেদিন বাসায় কাজ শুরু করব তার আগের দিন থেকে আপনাকে এত মতে রিকোয়েস্ট করলাম, কিন্তু তুমি এতটাই জেদি যে কোনোভাবে যেতে রাজি হলে না। তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েও দিতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাসার কাজ পুরোপুরি শেষ করে জানাবো। মেঘ শক্ত কণ্ঠে বলল, ইস, মিস করলাম। বাকিগুলো দেখে শেষ করো। মেঘ আবারও বক্স হাতে নিল। কিছু চিরকুট, আবিরের অফিসের কিছু ডকুমেন্টের সাথে কয়েকটা 500 আর 1000 টাকার বান্ডিল। এত এত টাকার বান্ডিল দেখে মেঘ আশ্চর্যিত নয়নে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এত টাকা কার? আবির মোলায়েন কণ্ঠে বলল, তোমার। মানে? এত টাকা দিয়ে আমি কি করব? এগুলো সব কাবিনের। মেঘ ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমি যতদূর শুনেছি কাবিন বউয়ের পরিবার অথবা বউয়ের ইচ্ছে অনুযায়ী দিতে হয়। আমি বউ হয়ে বলছি, আবার কাবিনের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে চেয়েছি, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়ে গেছি। আমার আর কিছু চাওয়ার নেই। আপনার এত এত গিফট, টাকা, ব্যাংক চেক এসবের কোনো কিছুই চাই না। বিয়েতে কাবিন যদি আবশ্যক হয় তবে আমি কাবিন হিসেবে আপনাকে চাইব। আমৃত্যু শুধু আপনাকেই চাইব। মেঘের দু চোখ ছলছল করছে। নিজেকে সংযত করতে তার শ্বাস টানল। আবির দুর্বোধ্য নেত্রে মেঘের মায়াবী আননে চেয়ে আছে। অল্পতে লজ্জায় আড়ষ্ট হওয়া মেয়েটা অদম্য কণ্ঠে আকাঙ্ক্ষা শুনে আবির শীতল চোখে চেয়ে মুচকি হাসল। মেঘ এতক্ষণ কি বলেছে নিজেও জানে না। আবিরের অন্যরকম চাহনিতে কিছুটা লজ্জা পেয়েছে। আবির চোখ মুখ গুটিয়ে শান্ত কণ্ঠে শুধালো, যা দিয়েছি সব কিছু সহ আবির যদি তোমার হয় তাহলে কাবিন নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে ঠোঁট ফুলিয়ে নিষ্পাপ কণ্ঠে বলে উঠল, আমার আবির হলেই হবে। আবির ভ্রু গোছাতেই মেঘ থতমত খেয়ে বলল, সরি সরি সরি, আপনাকে হলেই হবে। আমি তো তোমারই, বাকি যা দিয়েছি ওই সবও তোমার। এগুলোর পর কাবিন হিসেবে তোমার কি আমার কাছে আরো কিছু চাওয়ার আছে? মেঘ সাবলীল ভঙ্গিতে বলল, আমার আর কিছুই লাগবে না। মনে কষ্ট থাকবে না তো? মেঘ একগাল হেসে বলল, আমার মনে কষ্টের ছিটে ফোটাও নেই, কারণ আপনাকে পেয়ে গেছে যে। আবির অনুগ্রহ হেসে টেবিলের উপর রাখা একটা বই থেকে কাগজ এনে মেঘের হাতে দিল। তেমন একটা গুরুত্ব না দিয়ে মেঘ জিজ্ঞেস করলো, এগুলো কি? পড়ো। মেঘ বিড়বিড় করে পড়ছে। কিছুটা পড়তেই বুঝতে পারলো এটা কাবিননামার কপি। মেঘ সঙ্গে সঙ্গে নিচে তাকালো। বরের স্বাক্ষরের জায়গায় সাজ্জাদুল খান আবির লেখা, আর কন্যার স্বাক্ষরের জায়গায় মাহাদিবা খান মেঘ। বিবাহ রেজিস্ট্রি করার তারিখ 3/2/20। আজ থেকে আরো 3 বছর আগে। এটা দেখে মেঘ বিস্তীর্ণ চোখে তাকিয়ে এক হাতে নিজের মুখ চেপে ধরেছে। মেঘের হাত থরথর করে কাঁপছে। কান দিয়ে গরম দোয়া বের হচ্ছে। মস্তিষ্ক বিদ্যমান স্নায়ুগুলো ধপধপ করে কাঁপছে। বুকের ভেতরটা ধুরো ধুরো কেঁপেই চলেছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মেঘ সবস্ত চোখে আবিরের দিকে তাকালো। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে মেঘকে দেখছে আর নিজের বুকে হাত রেখে অনুচ্চ স্বরে দোয়া পড়ছে। মেঘের গলায় আটকানো নিঃশ্বাসটা অতি সম্পূর্ণে বেরিয়ে আসছে। মুখ ফুলিয়ে শ্বাস টেনে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থতমত কণ্ঠে প্রশ্ন করলো, এগুলো কি সত্যি? আবির ডুব গিলে ধীর কণ্ঠে বলল, আইনের চোখে আমাদের বিয়ে 3 বছর পূর্বে হয়ে গেছে। গতকাল ৪র্থ বছরে পদার্পণ করেছি। তোমাকে আগেই বলেছিলাম তুমি আমারই। কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ যদি আমার থেকে ঝামেলা করতে চাইতো আমি সরাসরি কাবিননামা দেখিয়ে দিতাম। মেঘ ভাবনা চিন্তা ছাড়াই আচমকা বলে উঠল, এটা কিভাবে সম্ভব? আমি শক্ত কণ্ঠে বলতে শুরু করলো, আমি দেশ ছাড়ার মাসখানেক আগে তানবীরকে তোমার ব্যাপারে সব বলেছিলাম। সে আমার আবেগ অনুভূতি দেখে প্রথম দিকে মেনে নিলেও পরবর্তীতে ওর মনে কিছুটা খটকা সৃষ্টি হয়েছিল। কারণ সত্য হলেও সে তোমার আপন ভাই। তোমার প্রতি তার দায়িত্ব ভালোবাসা অন্য লেভেলের, যেটা আমার প্রতি হাজার থাকলেও তোমার সমান নয়। বলতে গেলে তানবীর আমি দুজনেই তখন অপ্রাপ্তবয়স্ক।
মজার ছলেই হোক কিংবা গভীর চিন্তা থেকেই, তানভীর একদিন হুট করে বলে বসে, ভাইয়া তুমি বনুকে এখন পছন্দ করে মানলাম, আমি ওকে দেখেও রাখলাম, কিন্তু 7 বছর পর তোমার মন মানসিকতা এরকম থাকবে তার কি গ্যারান্টি আছে? তখন যদি বনুর প্রতি এখানকার মতো অনুভূতি না থাকে? তানভীরের কথা শুনে আমার মনে চিন্তা জাগে। আমি নিজেও কখনো সেভাবে ভেবে দেখিনি, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম তোমাকে বিয়ে করব। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু মনে হয়েছিল তানভীর যা বলেছে একদম ঠিক বলেছে। তানভীর মজার ছলে বললেও আমি দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলাম না। তানভীরকে জানানোর পর সে খুব রিকোয়েস্ট করেছে যেন বিয়ের ঝামেলা না করি। ও এমনিতে এসব বলেছিল, আরও অনেক কিছু। আমার মাথায় তখন কিছুই ঢুকছিল না। আমার কাছে বন্ধুর বাবা কাজী আমার কাছের বন্ধুর বাবা কাজী, তাই তৎক্ষণাৎ খোঁজ দিলাম। তোমার বয়স অনেক কম ছিল তখন, তোমার আমার প্রতি তীব্র ঘৃণা ছিল, সব মিলিয়ে তখন বিয়ের সম্ভব ছিল না। এছাড়া কিছু নিয়ম নীতি ছিল যার কারণে আঙ্কেল কোনোভাবেই রাজি হচ্ছিলেন না। কিন্তু তখন আমার একটাই জিদ ছিল, যেভাবেই হোক বিয়ে আমার করতেই হবে। আঙ্কেলকে বিস্তারিত বুঝিয়ে খুব কষ্টে রাজি করিয়ে রাকিব, তানভীর আর সুজনকে উপস্থিতে বিয়ের কাজ সম্পন্ন করে দেশ ছাড়ি। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলতে শুরু করলো, বিশ্বাস করো আমি তখন কোনো কিছু ভাবিনি, এত কিছু বুঝিনি, শুধু বুঝেছিলাম তোমাকে আমার লাগবে, যেটা যে কোনো মূল্যেই হোক। মস্তিষ্কে শুধু একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছিল, তোমাকে বৈধতার চাদরে মোড়ানো। পাওয়া না পাওয়ার মাঝে আমি তখন বাস্তবিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভবিষ্যতে কি হবে বা হতে পারে সব ভুলে গেছিলাম। বিয়ে পরিপূর্ণ হবে না জেনেও আবেগের তাড়নায় বিয়ে করেছিলাম। নিশ্চুপ মেঘ এবার মুখ খুলল, কিছুটা বিস্ময় সমেত জানতে চাইল, আমার সাইন কে দিয়েছিল? তুমি। কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। মনে আছে তানভীর একদিন ঘুরতে নিয়ে তোমাকে বিয়ের কথা বলেছিল? হ্যাঁ মনে আছে। আমাকে এমন একটা কাগজেই সাইন করতে বলেছিল। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কিসের কাগজ? ভাইয়া বলেছিল বিয়ের। আমি তখন সেভাবে গুরুত্ব দেইনি, ভেবেছিলাম ভাইয়া মজা করছে। আবির কপাল গুটিয়ে জানতে চাইল, কেন? আমার নাম বলেছিল মনে নেই? হ্যাঁ এটাও মনে আছে। বিয়ের কথা বলাই আমি যখন ভাসছিলাম তখন ভাইয়া জিজ্ঞেস করেছিল আমাকে যার তার কাছে বিয়ে দিলে আমার আপত্তি আছে কিনা। আমি সুন্দর করে বলেছিলাম কোনো আপত্তি নেই, শুধু তুমি যাকে বলবা তাকেই বিয়ে করে নেব। আমার সত্যি তখন কোনো আপত্তি ছিল না, কারণ তখন আমার জীবনে আপনি ছিলেন না। আমার চোখে আমার প্রায়ই সবার সেরা ছিল। সে যা বলতো আমি সব কিছু মেনে নিতাম। ভাইয়া তখন আপনাকে বিয়ের কথা বলেছিল, আর আমি ভাইয়ার কথাই আপনাকে বিয়ে করতেও রাজি হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম ভাইয়া মজা করছে, তাই যা বলছিল সবেতে হ্যাঁ হ্যাঁ করে সাইন করে দিয়েছিলাম। তারপর ভাইয়ার সাথে এ বিষয়ে আমার কোনোদিন কথা হয়নি, ভাইয়াও কিছু বলেনি, আর আমিও সেসব ঘটনা বেমালুম ভুলে গেছিলাম। আবির মলিন হেসে বলল, ওই দিনই তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছিল। তানভীরের সাথে সাথে সেখানে কাজী সাহেব, সুজনরাও উপস্থিত ছিল, এছাড়া ফোনে আমিও ছিলাম। মেঘ হা হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির গলা খাকানে দিয়ে আবারও বলতে শুরু করলো, আমি সাইন করার দিনই তোমাকে বউ হিসেবে কবুল করেছিলাম, কিন্তু তোমারটা বাকি ছিল। তোমাকে বিস্তারিত বোঝানোর পরিস্থিতি ছিল না, তাই তানভীর যেভাবে পেরেছে ম্যানেজ করেছে। আমার কথা ছিল যেহেতু তোমার সাথে তখন মানসিক বা শারীরিক কোনো সম্পর্কে আমি জড়াবো না, তাই শুধু আইনি কাজটা সম্পন্ন করে রাখবো। বাসায় এসে যেভাবেই হোক তোমাকে পটিয়ে বাসার সবার অনুমতি নিয়ে তোমাকে বিয়ে করব। আমি নির্বোধ ছিলাম, কারণ আমি তখনও আবেগে গা ভাসাচ্ছিলাম। আমাদের বিয়ে আইনিভাবে নিবন্ধন হয়েছিল। আমার এত বছরের ভালোবাসা আইনি স্বীকৃতি দিতে পেরে মনের সুখে হাওয়া বইছিল। আমার আকাশে বাতাসে বিয়ের আমেজ ছিল, কিন্তু সেই আমেজ বেশি দিন থাকলো না। মাস তিনেকের মধ্যেই ফুপ্পির কথা জানতে পারি, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তানভীরের সাথে ঘটে যাওয়া ঘটনা ভীতু হয়ে আমি আইনি স্বীকৃতির জন্য জোরাজুরি করেছিলাম, কিন্তু ফুপ্পির কথা শুনে সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেছিলাম। সেখানে ফুপ্পির প্রেমের সম্পর্ক জেনেও মানেনি, সেখানে আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। আমার বিয়েটা কোন লেভেলের অপরাধের কাতারে পড়বে সেটা ভেবে আটকে উঠেছিলাম। এত বছরে নিজের মনে জমে থাকা স্বপ্নগুলো পিণ্ডীভূত করে যে কাচের বাড়িটা বানিয়েছিলাম, সে বাড়িটার মনের ভিতরে ঘটে যাওয়া আকম্বিত ভূমিকম্পে তছনছ হয়ে গেছিল। নিজের সাজানো স্বপ্ন ভাঙার সাথে সাথে ভেঙেছিল তোমাকে দেখার সব আকাঙ্ক্ষা। নিজের আক্ষেপে নিজেই পড়ছিলাম। কিছু সময়ের জন্য মনে হয়েছিল পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু শেষ সময়েও তোমাকে দেওয়া কথাটা আমার কানে বাজছিল।
আমাকে ছেড়ে যেতে পারবে না। সে আদরে আনন আমাকে আমৃত্য দ্বারদণ্ড করে টেনে এনেছিল। শুধুমাত্র তোমার কথা ভেবে নতুনভাবে নিজেকে তৈরি করেছিলাম, কিন্তু বউকে ছিল আকাশ সমান ভয়। বাসায় বিয়ের কথা জানলে তোলপাড় শুরু হবে, এটা খুব ভালোভাবেই বুঝেছিলাম। তোমাকে নিয়ে আলাদা থাকার যোগ্যতাও আমার ছিল না, কিন্তু তুমি যে আমার ছিলে না। তুমি এমনিতে 7-8 বছর যাবৎ আমার সাথে কথা বলছিলে না। এই অবস্থায় কোনো ক্রমে যদি শুনতে পারতে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তখন আব্বু চাচু কি করতো জানি না, কিন্তু তুমি হয় আমাকে খুন করতে, নয়তো নিজে সুসাইড করতে, আর না হয় লাস্ট অপশন ছিল ডিভোর্স। তোমার জেদকে আমি বরাবরই ভয় পাই, তখনও খুব ভয় পেয়েছিলাম। তুমি ভুলক্রমে কিছু বললেও সেটা তুমি করেই ছাড়তে। বাসায় ফিরে 3 মাস কিংবা 6 মাসের মধ্যে বিয়ের কথা স্বপ্নের আড়ালে হারিয়ে গেল। সেই থেকে আমার আতঙ্ক শুরু হলো। তানবীর রাখি দুজনকে খুব জোর করে বললাম, ভুল করেও যেন বিয়ের টপিক না ওঠাই, বিয়ের কথা যেন মন থেকে বলে যায়। অনাকাঙ্ক্ষিত কারণে 6 মাস আগে দেশে ফিরলাম, তখন সব বলে তোমাকে আমার প্রেমে পড়তে বাধ্য করলাম। প্রতিনিয়ত নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে তোমাকে অনুভূত করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, বছর খানেকের মধ্যেই আমি সফল হয়ে গেলাম। আমার অ্যাক্সিডেন্টের পর তোমার আবেগ জড়ানো কথাগুলো শুনে তোমার ভালোবাসা পুরোপুরি নিশ্চয়তা পেয়েছিলাম। বাসার পরিস্থিতি, তোমার উপস্থিতি দেখে তখন দ্বিতীয়বার উপলব্ধি করেছিলাম আমি আবেগের বশে ঠিক কত বড় ভুলটা করেছিলাম। আম্মু বারবার জানতে চাওয়া আমার কোনো পছন্দ আছে কিনা, আব্বুর একই প্রশ্নে পরোক্ষভাবে জিজ্ঞেস করা, সেই সাথে তোমার অতিরিক্ত যত্নে আমি পাগল প্রায় হয়ে উঠেছিলাম। তখন বুঝেছিলাম আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে। তাদের ইচ্ছা শক্তি এতটাই প্রবল যে আমি চাইলেও তারা পৃথিবীর সব কিছু আমার সামনে হাজির করতে পারে। সেখানে তোমাকে আমার সাথে বিয়ে দেওয়া তেমন কোনো বিষয়ই না, বরং তোমাকে চাইলে আব্বু আম্মু খুশিই হতো। কিন্তু ওনারা যে তো জানতো না যে আমি তো ওনাদের হৃদয় আগেই ভেঙে ফেলেছি। আর না তুমি কিছু জানতে, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার বিয়ে কথা বলাটা কোনোভাবেই সম্ভব ছিল না। আর না সম্ভব ছিল বিয়ের ঘটনা লুকিয়ে নতুন করে বিয়ে করা। তাছাড়া তখনও তোমার স্বপ্নের বাড়ি গিফট করা বাকি, তোমাকে মানসিকভাবে প্রস্তুত করাটাও বাকি ছিল। গত রমজানের আগেই হুট করে সবার সামনে একদিন আমার বিয়ের কথা উঠল। তোমার আব্বু আগুনে ঘি ঢালার মতো কোথাকার কোন মেয়ের কথা বলল। আমি মেজাজ হারিয়ে ফেললাম। 1 বছর বিয়ে করব না। আমি তাদের কিভাবে বোঝাতাম আমি যে তোমাকে বিয়ে করে ফেলেছি। তারপর রাকিবের বিয়ে ঠিক হলো। তখনও আব্বু আমাকে কথা শোনালো। এমনকি আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ আমি যখন থেকে তোমাকে ভালোবাসি তারপর থেকে বলেছিলাম আমি যেভাবেই হোক রাকিবের আগে বিয়ে করব। বিয়ে করেও ছিলাম, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আবেগ আর কষ্টগুলো নিজের ভেতর চাপিয়ে রাখতে রাখতে আর পারছিলাম না। রাকিবের গায়ে হলুদের রাতে ফুপ্পিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেছিলাম, আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি। সেই ভুলের শাস্তি স্বরূপ মেঘকে আমার থেকে কেড়ে নিও না। আমি মেঘকে ছাড়া বাঁচতে পারবো না। ফুপ্পির নিরুপায় ছিল। আমার কান্না দেখে তবুও কয়েকবার আব্বুকে বলার চেষ্টা করেছে, কিন্তু সাহস করে বলে উঠতে পারিনি। তারপর শুরু হলো তোমার আব্বুর ছেলে দেখা। বাধ্য হয়ে বাসায় রাগারাগি করলাম। তোমার বাসার কাজ শেষ করতে প্রজেক্টের দায়িত্ব নিয়ে দেশের বাইরে গেলাম। বিয়ের কথা বাসায় বলার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আমার পুরোপুরি টার্গেট ছিল 1 তারিখ তোমাকে প্রপোজ করব। রাতে বাসায় বিয়ের কথা বলবো। বাসায় মানলে 2 তারিখ ধুমধাম করে গায়ে হলুদ হবে, না মানলে তোমাকে নিয়ে বাড়ি ছাড়বো। মাঝখান থেকে তুমি 3 দিন আগে প্রপোজ করতে বের হয়ে সবকিছু এলোমেলো করে দিয়েছিলে। তবে যাই হোক, রবের কাছে হাজারো শুক্রিয়া যে কোনো ঝামেলা ছাড়াই তোমাকে পেয়ে গেছে। মেঘ হতবিলম্ব পাথরের মতো বসে আবিরের মুখের পানে চেয়ে আছে। কিছু জিজ্ঞেস করা বা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আবির দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখলো। মেঘের হাত থেকে কাগজ নিতে নিতে মেঘের মসৃণ গালে চুমু খেয়ে হঠাৎই পুরো কণ্ঠে বলে উঠল, বউ, আমি তোমাকে 5 মিনিট দিচ্ছি। এর মধ্যে টাসকি খাওয়া মুড থেকে বেরিয়ে রোমান্টিক মুডে আসো। আমার বুকের ভেতর প্রেম ভালোবাসার ফুটন্ত গরম পানির মতো টকবক করছে। তুমি রোমান্টিক মুডে না আসলে আমার অন্তর পুরো ছারখার হয়ে যাবে। তুমি কি তাই চাও? মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকালো। আবির নিঃশব্দে হেসে চোখ টিপল। আবিরের নির্লজ্জ মার্কা কথা আর কাণ্ড দেখে মেঘ না পেরেও কিঞ্চিত হাসল। সকালের নাস্তার টেবিলে আবির আর মেঘ ব্যতীত সকলেই উপস্থিত। বন্যাওয়াজ সবার সাথে খেতে বসেছে। ইকবাল খান ধীর কণ্ঠে শুধালো, আবির আর মেঘ কি এখনো ওঠেনি? মালিয়া খান মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, দেখে আয় তো। মিম সঙ্গে সঙ্গে উঠে গেল। আবিরের রুমের দরজায় ডাকতে গিয়ে খেয়াল করলো দরজা খোলা। রুমে মেঘ আবির কেউই নেই।
ভীম রুমের ভেতর ঢুকে ভালোভাবে দেখলো। সহসা বাইরে এসে উচ্চস্বরে বলল, ভাইয়া আপু কেউই রুমে নেই। আলী আহমদ খান সঙ্গে সঙ্গে তানবীরের দিকে তাকালো। তানবীর আতঙ্কিত কণ্ঠে বলল, আমি সত্যিই কিছু জানি না। পর্ব ৭৪। বন্যা ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর চোখ ঘুরিয়ে বন্যার চোখের পানে তাকিয়ে শুকনো ডুব গিলল। বন্যা মুখ ফিলিয়ে আলগুছে ভ্রু নাচালো। তানবীর এমনভাবে ঠোঁট উল্টালো যেন সে কিছুই জানে না। মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা আর কোথায় যাবে, হয়তো ছাদে আছে। তানবীর ফোন বের করে আবিরের নাম্বারে কল দিল। আবির কল রিসিভ করে মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম সমন্দি সাহেব। তানবীর গম্ভীর কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কোথায় তোমরা? পালাচ্ছি। মানে? তোদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, তাই চলে যাচ্ছি। কিন্তু যাচ্ছ কোথায়? হানিমুনে, বউ ঘুমাচ্ছে, এখন রাখছি। আবির সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। তানবীর ফোনের স্ক্রিনে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল। চলন্ত ট্রেনের জাকির সাথে আবিরের অল্প বিস্তর কথার শব্দে মেঘ ঘুম ঘুম চোখে তাকিয়ে নিজেকে আবিরের কুলে আবিষ্কার করল। আবির মুচকি হেসে বলল, শুভ সকাল বউ। মেঘ আশপাশে চোখ গড়িয়ে ভালোভাবে দেখে চিন্তিত স্বরে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি? কক্সবাজার। মেঘ প্রশস্ত নেত্রে আবিরের মুখের পানে তাকিয়েছে। আবির আলতো হাতে মেঘের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর মিটিমিটি হাসছে। আবিরের দুষ্টুমিপূর্ণ হাসি দেখে মেঘের স্নেহবঞ্জক প্রদোষের একের পর এক আবেগপ্রবল দৃশ্য মনে পড়তে শুরু করেছে। দীর্ঘায়ত গত রাত ছিল আবিরের অতুষ্য অনুরাগ প্রকাশের রাত। নিজের অন্তর্নিহিত আবেগ অনুভূতি জাহির করার রাত। অবক্ত অনুভূতি প্রকাশে চুল পরিমাণ কঞ্জুসপনাও করেননি সে। প্রায় শেষ রাতের দিকে আবিরের সপ্তম্য ভালোবাসার অন্ত ঘটে। শাওয়ার নিয়ে ফজরের নামাজ পড়ে আবির মেঘকে একটা হালকা বেগুনি রঙের শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে সযত্নে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই ঘুম ভেঙেছে এখন। মেঘের নির্বাক চোখের চাহনিতে আবির আচমকা ভ্রু নাচালো। মেঘ লাজুক হেসে সঙ্গে সঙ্গে দুহাতে মুখ লুকিয়ে ফেলেছে। আবির অত্যন্ত শীতল কণ্ঠে শুধালো, এখনো এত লজ্জা পেলে হবে? লজ্জায় অসার মেঘ মুখ ফুটে আর কিছুই বলতে পারল না। খানবাড়িতে কিছু সময় নীরবতা চলল। জান্নাত, রিয়া, আইরিন, মিম, বন্যা সবাই একে অপরের মুখের পানে চেয়ে আছে। তানবীর মাথা নিচু করে বসে আছে। আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে শুধালেন, ওরা কোথায় যাচ্ছে? তানবীর ধীর কণ্ঠে জবাব দিল, ঘুরতে। আমাদের বললে কি আমরা পাঠাতাম না? এভাবে কাউকে না বলে যাওয়ার কি ছিল? মাহমুদা খান তপ্ত স্বরে বললেন, আমি ভোরবেলা উঠে তো দরজা বন্ধই দেখলাম, ওরা গেল কিভাবে? আলী আহমদ খান সবার দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় কেউ না কেউ অবশ্যই জানতো। আলী আহমদ খান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বিড়বিড় করছেন। বাড়িতে এখনও কম বেশি মেহমান আছে। তার মধ্যে ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। বিষয়টা ওনার ঠিক পছন্দ হচ্ছে না। মোজাম্মেল খান মেকিসরে বললেন, ভাইজান কি রাগ করলেন নাকি? আলী আহমদ খান রাগি রাগি মুখ করে তাকিয়েছে কেবল। এর মধ্যেই মালিহা খান রাজবাড়ি কণ্ঠে বলতে শুরু করলেন, সব দোষ তোমাদের। ছেলেটাকে এত কষ্ট দেওয়ার কি দরকার ছিল? তোমরা যেহেতু সবকিছু আগে থেকেই জানতে, তাহলে এত চ্যালেঞ্জ না দিয়ে আমাদের জানিয়ে সবকিছু মেনে নিলেই হতো। আমার ছেলেটাকে এভাবে নাকা দিলেও পারতে। আলী আহমদ খান হঠাৎই উচ্চ শব্দে হেসে উঠলেন। মালিয়া খানকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি মনে হচ্ছে তোমার ছেলেকে কাঁদিয়েছে বলে তোমার ছেলে রাগ করে বউ নিয়ে চলে গেছে? হ্যাঁ। আলী আহমদ খান হাসতে হাসতে বললেন, এসব কিছু তার পূর্ব পরিকল্পিত। তোমার ছেলেকে নিষ্পাপ ভেবো না, সে এতটাও নিষ্পাপ না। মালিয়া খান রাগে স্বরে বললেন, আপনি মানেন আর না মানেন, আমি জানি আমার ছেলে নিষ্পাপ। আলী আহমদ খান চাপা স্বরে বললেন, এই যে আমার ছেলে করছো, তোমার আদরের ছেলে যে 3 বছর আগে বিয়ে করে ফেলেছে, এটা কি তুমি জানো? মালিহা খান তৎক্ষণাৎ বলে উঠলেন, কি? কে বলছে? মোজাম্মেল খান খাওয়া বন্ধ করে আতঙ্কিত নজরে তাকালেন। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে ফের বললেন, তোমার ছেলে আর মেঘ মামুনির বিয়ে আরো 3 বছর আগে হয়ে গেছে। গত পরশুদিন 3 বছর পূর্ণ হয়েছে। তোমার ছেলেকে যতটা সাধারণ ভাবো, সে ততটাও সাধারণ না। মালিহা খান নিস্তব্ধ হয়ে গেছেন। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ভাইজান, তুমি কি আমাদের সাথে মজা করছো? মজা করার ইচ্ছা থাকলে তোদের সাথে আগেই মজা করতাম, বিয়ে পর্যন্ত অপেক্ষা করতাম না, আর ধুমধাম করে ছেলের বিয়েও দিতাম না। তুই বিয়ের দিন কাবিনের কথা বললি না? আমি কি কাবিন দেব আমার ছেলে আরো 9 বছর আগে না বুঝেই কাবিন ঠিক করে ফেলেছে। যখন বুঝতে পেরেছে কাবিন কাবিন মেয়ের পরিবার থেকে দিতে হয়, তখন তার মাথা নষ্ট হয়ে গেছে। সে এলোপাথারি ছুটাছুটি করে টাকা ম্যানেজ করে তোর মেয়েকে বাড়ি বানিয়ে দিয়েছে। তবুও কাবিন নিয়ে যেন কোনো কথা না ওঠে। মোজাম্মেল খান কপাল কুঁচকে প্রশ্ন করলেন,
আবির মেঘকে বাড়ি গিফট করেছে? হ্যাঁ। কোথায়? সেটা আমি কি করে বলবো? আমিও তো অল্প শুনেছি। তোমাকে এসব কে বলছে? আবির মেঘের বিয়ে হয়েছে এটাই বা কে বলছে? তোর ছেলে তানবীর বলছে? হ্যাঁ। মুজাম্মেল খান রাগান্বিত দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। তানবীর সেই যে মাথা নিচু করেছে, চোখ তুলে আর তাকাতেই পারছে না। বন্যা, রিয়া, মিম, আইরিন সবাই নির্বাক চোখে চেয়ে আছে। মুজাম্মেল খান গুরুবার কণ্ঠে বললেন, এসব কি শুনছি? আবির মেঘের বিয়ে কি আগেই হয়েছে? তানবীর বারবার ডুব গিলছে। আলী আহমদ খান মৃদু স্বরে বললেন, তানবীরকে কিছু বলে লাভ নেই, সে এক নির্বোধ। আর আমারটা হলো ওর থেকেও আরো বড় নির্বোধ। কিভাবে কি করছে, কিভাবে করছে এসব এখন জানতে হবে না, শুধু জেনে রাখ তোকে তোর ছেলে হারিয়ে দিয়েছে। মালিয়া খান শীতল কণ্ঠে শুধালেন, আপনি এত কিছু কিভাবে জানলেন? আলী আহমদ খান মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় এমনি এমনি বলে দিয়েছে? এত সহজ। সেদিন সন্ধ্যায় রাকিব, রাসেল আর তানবীর তিনজনই আমার অফিসে গিয়েছিল। আবিরের পছন্দের কথা জানিয়ে আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যেন ঝামেলা ছাড়া রাজি হয়ে যাই। যেহেতু মুজাম্মেল আমাকে আগে থেকেই অনেকবার জানিয়েছে, তাই আমিও সেভাবে রিয়েক্ট করিনি। রাকিবদের বিদায় করে তানভীরের সাথে কিছুক্ষণ কথা বললাম। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম মাসখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু তানভীর ঘুরে ফিরে এক কথা, বিয়ে করালে 3 তারিখই করাতে হবে। সে কারণ বলতে নারাজ। আমিও বারবার জিজ্ঞেস করতে লাগলাম। এক পর্যায়ে রাগ দেখিয়ে বললাম, সত্যি কথা না বললে এ বিয়ে আমি কোনোদিনও মানব না। তখন বয়ে বয়ে সব সত্যি স্বীকার করেছে। তোমরা এখন কি অবাক হচ্ছ? আমি তানবীরের কথা শুনে তখন হতবম্ব হয়ে গিয়েছিলাম। আমার ছেলে আস্পর্ধা কথা শুনে নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই পরিস্থিতিতে রাগ দেখানো অবস্থাও ছিল না। তানবীরের সাথে হুটহাট সিদ্ধান্ত নিয়ে আবিরকে রাজশাহী পাঠালাম, কারণ ও বাসায় থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যেত। আবিরকে পাঠিয়ে সঙ্গে সঙ্গে আমিনার বাসায় গেলাম। আমিনাকে আবিরের কথা জানানোর পর সে বলে ওঠে, সে সব কিছু আগে থেকেই জানে। তোমরা বিশ্বাস করবে না, আমি তানবীরের কথা থেকে আমিনার কথায় বেশি অবাক হয়েছিলাম। আমি গিয়েছিলাম ওর সাথে আলোচনা করতে, কিন্তু ওর কথাবার্তা শুনে আলোচনা তো দূর, বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি বাসায় কোনো প্রকার আলোচনা ব্যতীত বিয়ে হবে, আর 3 তারিখে বিয়ে হবে। ইকবাল খান দীর্ঘণ্ঠে শুধালেন, বাসায় বিষয়টা জানালে কি হতো? বিয়েটা আমার সিদ্ধান্তে হচ্ছে জানলে তোমরা কেউ সেভাবে রিয়েক্ট করতে না, কিন্তু যদি একবার আবির মেঘের বিয়ের কথা সামনে ওঠে, তখন সবার আগে ব্যাগরা দিত মুজাম্মেল, আর সাথে ওর মেয়ে। এজন্য তানবীর আগে থেকে বলে রেখেছিল যেন বাসায় বা আবিরের সামনে বিয়ের কথা না ওঠায়। এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর ওরা বাসায়ও নেই, তাই তোমাদের জানালাম। মুজাম্মেল খান মুখ ফুলিয়ে রাগী স্বরে বললেন, আমি জিতে গিয়েও হেরে গেলাম ভাইজান। আলী আহমদ খান ঠাট্টার স্বরে বললেন, তোকে আগেই বলছিলাম এত খুশি হয়ে লাভ নেই, কারণ আজ নয়তো কাল তোর জিত হারে পরিণত হতোই। মুজাম্মেল খান মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই কি এই কথাটা আগে বলতে পারতি না আমাদের? সাহস হয়নি ভাইয়া, অনেকবার বলতে চেয়েও বলতে পারিনি। ইকবাল খান তানবীরের দিকে তাকিয়ে রুষ্ট স্বরে বললেন, তোরে তো সাহস হলো কিভাবে? তানবীর মাথা নিচু রেখেই বলতে শুরু করলো, আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো, আর আমাদের মধ্যে বন্ডিং খারাপ নাকি? আমার ভাইয়ের জন্য আমি যা ইচ্ছে করতে পারি। আদি, ঠিক কিনা বল? আদি এতক্ষণ খাওয়ার থালি ছিল, কে কি বলছে সেদিকে গুরুত্ব দেয়নি। আচমকা তানবীরের প্রশ্ন করায় আদি না বুঝে সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক। আলী আহমদ খান মৃদু হাসলেন, তবে মুজাম্মেল খান রাগে ফুসফুস করছেন। তানবীর চুপচাপ উঠে গেছে। এমন সময় রাকিব আসিফের জন্য রেডি এমন সময় রাকিব অফিসের জন্য রেডি হয়ে নামছে। কিছুদিন যাবৎ আবির ব্যস্ত থাকায় রাকিবকেই সবটা সামলাতে হচ্ছে। রাকিব নিচে আসতেই আলী আহমদ খান গাড় ঘুরিয়ে রাকিবকে দেখে গুরুগম্ভীর কণ্ঠে ডাকলেন, রাকিব, এদিকে আসো। জি আঙ্কেল। তোমার বন্ধু কোথায় গেছে? রাকিব নির্দ্বিধায় জবাব দিল, কক্সবাজার। তুমি আগে থেকে জানতে? আগে জানতাম না, বিয়ের দিন রাতে জানতে পেরেছি। বাসার কাউকে জানাওনি কেন? আবির নিষেধ করেছিল। নাস্তা করেছো? জি আঙ্কেল, অফিসে যেতে হবে। ঠিক আছে, যাও। রাকিব রিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমি অফিসে যাচ্ছি, তুমি জান্নাতের সঙ্গে বাসায় চলে যেও। রিয়া শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা। এমন সময়ের মধ্যে বন্যা শুধু নিষ্পলক চোখে তানবীরের দিকে তাকিয়েছিল, মুখ ফুটে একটা কথাও বলেনি। বন্যার বোন সকাল থেকে বারবার কল দিচ্ছে। বন্যা খাওয়া দাওয়া শেষ করে ব্যাগ গুছাতে শুরু করেছে। গত 2-3 দিন যাবৎ তানবীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে ছটফট করছে, কিন্তু মিম আর আইরিনের জন্য সুযোগই পাচ্ছে না। তানবীর ঘুরে ফিরে মিমের রুমের সামনে দাঁড়িয়ে আছে। আইরিন সহসা ভ্রু নাচিয়ে মৃদুস্বরে বলল, কি ব্যাপার, এখানে কি চাই?
তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বন্যার সাথে আমার একটু কথা ছিল। কি কথা? আমাদের বলো। তানভীর আইরিনের মাথায় কাটটা দিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, 3 দিন যাবৎ তোদের কি বলতেছি, সামনে থেকে সর এখন। আইরিন ঠুট বেঁকিয়ে বিড়বিড় করে বলল, এত অধিকার দেখাচ্ছ কেন? তুমি কি গোপনে বিয়ে করে ফেলছো নাকি? তানভীর মৃদু হেসে বলল, ভাবছি। তানভীর রুমে ঢুকতেই বন্যা আর চোখে তাকালো। তানভীর মলিন হেসে বলল, তোমার সাথে কিছু কথা আছে। বন্যা গম্ভীর কণ্ঠে জানালো, বাসা থেকে কল দিচ্ছে, আমাকে যেতে হবে। সে না হয় দিয়ে আসলাম, কিন্তু তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজন। বন্যা ক্রোধিত কণ্ঠে বলল, আপনার সাথে কোনো কথা বলার মতো মন মানসিকতা আমার নেই। চলবে,